বলছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে আছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি অবধারিতভাবেই তিনি মার্কিন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন। বিষয় অবশ্যই বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন। এই নির্বাচন এখন যুক্তরাষ্ট্রের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ এ কারণে যে নির্বাচিত সরকার না এলে মিয়ানমারে দখলদারির জন্য বাংলাদেশে যে হিউম্যান করিডোরের দরকার সেটা আমেরিকার পক্ষে পাওয়া সম্ভব হয় না। চট্টগ্রাম বন্দরের দখল সেটা নেওয়াও সম্ভব হয় না, এবং সেন্ট মার্টিনস আইল্যান্ডে নৌঘাঁটি তৈরিটাও হয়ে উঠবে না। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেঁকে বসেছেন যে নির্বাচিত সরকার ছাড়া এসব সিদ্ধান্ত কেউ নিতে পারে না। সেনাপ্রধানের এই সাবধান বাণীর আগে পর্যন্ত আমেরিকার ধারণা ছিল ইউনূস এবং খলিলুর রহমানকে দিয়ে কাজগুলো তুলে নেওয়া যাবে। সুতরাং নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। আর ইউনূস ভোট না করে ৫-৭ বছর থাকলেও আপত্তি ছিল না আমেরিকার। বস্তুত এই ক্ষমতায় রেখে দেওয়ার টোপ দিয়েই ইউনূসকে দলে টেনেছিল আমেরিকা। খলিলুরের নিয়োগও ছিল এই প্ল্যানের অঙ্গ হিসেবে। কিন্তু হিসেব নিকেশটা পাল্টে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বেঁকে বসলেন এবং ক্ষেপে গিয়ে আমেরিকা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওই যে সেনাপ্রধান আফ্রিকা সফর সেরে ফিরলেই তাকে বন্দী করা হবে এবং ফয়জুর রহমানকে নতুন সেনাপ্রধান করা হবে, এমন একটা প্ল্যান পাকিস্তানের আইএসআই এর সঙ্গে বসে ঠিক করেছিল সিআইএ। কিন্তু ভারতের সামরিক গোয়েন্দারা ভেস্তে দেয় সেই প্ল্যান। অতঃপর প্ল্যান পাল্টাতে হয়, আপনারা মনে আছে আপনাদের, যার জন্যে ওই শাহজালাল বিমানবন্দরে না নেমে ঢাকার অন্য একটা বিমান বাহিনীর জন্য যে বিমানবন্দরটি ব্যবহার করা হয়, তেজগাঁও বিমানবন্দরে এসে নেমেছিলেন ওয়াকারুজ্জামান। ফলে প্ল্যান পাল্টাতে হয় তারপর আমেরিকাকে। তারা ইউনূসকে বলে দেয় তুমি নির্বাচনে রাজি হয়ে যাও। ইউনূস তার আগে নির্বাচনে রাজি ছিল না, তার কথা ছিল আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। কিন্তু আমেরিকার আবার এই প্ল্যানটা দেখে ইউনূস সেই মতো শেষ সিদ্ধান্ত অনুযায়ী বললেন যে নির্বাচন করতে চান আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ, 10-12 তারিখ নাগাদ, যদিও এখনো নির্বাচন কমিশন ঘোষণা করেনি দিনক্ষণ। আমেরিকার পরিবর্তিত যে নতুন ছক সেটা হলো এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হবে না। তারপর বিনা আওয়ামী লীগ নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে যে বিএনপি আছে তার বিজয় তাহলে অনিবার্য, এবং বিএনপি ক্ষমতায় এলেই আমেরিকার স্বার্থ রক্ষিত হবে। মানে ওই হিউম্যান করিডোর, চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিনস সব চলে আসবে আমেরিকার মুঠোয়। ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলে এলেন, সব সেট করে এলেন। তারপর আবার আমেরিকার যে ঢাকার রাষ্ট্রদূতের কাজ যিনি করছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স, সেই ট্রেসি জ্যাকবসন, তিনি লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করে সিলমোহর দিয়ে এলেন ডিলে। জামাত বিরোধিতা করছে বটে এই ডিলের, কিন্তু জামাতের আর কয়টা ভোট আমেরিকা ভাবলো, এবং আমেরিকার লোকজন তাই ভাবলো, আমেরিকার যারা শাসনকর্তা যারা এসব প্ল্যান বানাচ্ছে। আর এনসিপি দলেও একটা ভাঙন ধরানো গেল। এক দল গেল আমেরিকার পক্ষে, আরেক দল গেল তার বিপক্ষে, চীনের দিকে ঝুঁকলো তারা। সে যাক, আওয়ামী লীগ শূন্য মাঠে, বিএনপি তো রয়্যাল বেঙ্গল টাইগার, চিন্তা কি? কিন্তু চিন্তা নিয়ে এলো জাকসুর ছাত্র ইউনিয়নের ভোট। বিএনপি পর্যুদস্ত হয়ে গেল জামানের কাছে, যাকে বলে গোহারান হেরে গেল। এই চললে তো ভোট করেও লাভ নেই। ওদিকে আওয়ামী লীগ জেগে উঠছে, বিশ্ব বিবেক বলতে শুরু করেছে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে হবে। বিপদ বুঝলো আমেরিকা, এবার আবার তৈরি করলো নতুন প্ল্যান, সবাইকে ডেকে নাও আমেরিকায়, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, বুঝিয়ে সুঝিয়ে, যেভাবেই হোক আওয়ামী লীগ বিরোধী শক্তিকে এক রাখতে হবে, আমেরিকার স্বার্থ পূরণ করতে হবে। নইলে আওয়ামী লীগ জিতে গেলে আমেরিকার স্বার্থ
পূরণ হবে না। আর যে সবাই দল বেঁধে আমেরিকায়, তার একটা বড় কারণ কিন্তু এটাও। অন্যদিকে দেখুন, আমেরিকার কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি বিএনপির সঙ্গে যেতে পারেন না এই জন্যই, কারণ বিএনপি তো ঠিকই করে রেখেছে আমেরিকার কাছে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দেবে। আবার ছেলেবেলায় যতই জামাতের শিবির করে থাকুন না কেন ওয়াকারুজ্জামান, এখনো জামাতকে আঁকড়েই তিনি পড়ে থাকবেন, এমনটা ভেবে নিলে কিন্তু খুব অন্যায় হবে। বাংলাদেশের এই যে ফখরুল ইসলাম আলমগীর, এনার রাজনীতির শুরু তো কমিউনিস্ট পার্টিতে, আজ উনি তারেক রহমানের তল্পি বাহক মোসাহেব হয়ে গেছেন খালেদা জিয়ার। কিভাবে মেলাবেন এই দুটোকে, কমিউনিস্ট পার্টি থেকে বিএনপি? এমনকি দেখুন না, আমাদের ভারতে যে আগমার্কা কমিউনিস্ট বলে পরিচিত, অর্থাৎ সিপিআইএম ছিলেন, নকশাল ছিলেন, তারাও পর্যন্ত অনেকে বিজেপিতে আসছে, তৃণমূল কংগ্রেসে আসছে। এমন গন্ডা গন্ডা নাম দিতে পারি সিপিএম থেকে, যারা বিজেপিতে এসছে। ওয়াকারুজ্জামানের প্রসঙ্গে ফিরি। বাংলাদেশের রাজনীতিতে আসল ক্ষমতা এখন যার হাতে, তিনি জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি চাইলে এক মুহূর্তে ইউনূসের সাঙ্গপাঙ্গ সমেত গদি উল্টে জেলখানায় ভরে দিতে পারেন, নতুন সরকার তৈরি করতে পারেন। এখন যা পরিস্থিতি বাংলাদেশের, সেই বিপ্লবীরা তাদের কোমর টোমর মেরুদণ্ড সব ভেঙে গেছে, তারা দুর্নীতিতে ডুবে গিয়ে নিজেদের একেবারে শেষ করে দিয়েছে। সুতরাং আর যদি এখন জেনারেল ওয়াকারুজ্জামান ভেঙে দেন এই উপদেষ্টা পরিষদ, নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার, কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা অন্য যে কোনো গভর্নমেন্ট করতে যান রাষ্ট্রপতিকে দিয়ে, তার বিরুদ্ধে কেউ যাবে না। কিংবা রাষ্ট্রপতিকে বরখাস্ত করেও তিনি ক্ষমতার দখল নিতে পারেন। এমনও তো হতে পারে তিনি সামরিক অভ্যুত্থান কেন নিচ্ছেন না, খতিয়ে দেখা যাক বিষয়টা। অধ্যাপক ইউনূস এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয়, অন্যতম বড় দ্বন্দ্বের বিষয় ছিল দেশের নির্বাচন। ইউনূস প্রথমে সংস্কার চান, সময় যতই লাগুক না কেন, যতদিন না সংস্কার হবে, সে 5 বছর লাগলেও তাই হবে। কালকে ইউনূস এখানে জাতিসংঘে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ একটা চ্যানেল তার দিয়েছে তাদের ইউটিউবে। আমি দেখছিলাম কমেন্ট গুলো, সেখানে বলছে ইউনূসের একেবারে গুণমুগ্ধ সব, বলছে ইউনূস যতদিন পারেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন, ততদিন তিনি বাংলাদেশের ভার নিয়ে থাকুন, ক্ষমতায় থাকুন। তো যাই হোক, জেনারেল আবার ওয়াকারুজ্জামান এটা চান না, তিনি যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানেটা কি? মানে হচ্ছে আওয়ামী লীগ ও তাদের জোটকেও নির্বাচনী প্রক্রিয়াতে নিতে হবে, যেটা ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে কেড়ে নিয়েছে বর্তমান সরকার, এবং আওয়ামী লীগ তাদের জাতীয় নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। অর্থাৎ ইউনূস সরকার স্পষ্টতই সেনা প্রধানের সঙ্গে বিরোধে নেমেছেন এই নির্বাচনের বিষয়ে, আওয়ামী লীগের বিষয়ে। যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হয় এবং এই অবস্থাতেই যদি নির্বাচন ডেকে দেওয়া হয়, তাহলে ওয়াকার সাহেব কি করতে পারেন? সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তাহলে 141 সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দৃঢ়ভাবে সমর্থন করতে পারেন। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করতে পারেন তাহলে, এবং আগাম ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নতুন সরকার গঠন করতে পারেন। এবং সেনাবাহিনী, সন্ত্রাসী এবং অপরাধীদের যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, ইনডেমনিটি দেওয়া হয়েছে, তাদের খালাস দেওয়া হয়েছে বিচারের হাত থেকে, সেটা বাতিল করাটা কোনো ব্যাপারই নয়। সেটা বাতিল করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সেনাবাহিনী নিতে পারে, এবং নির্বাচনের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে আইন শৃঙ্খলা সেটা পুনরুদ্ধার করতে পারে সেনাবাহিনী। কিন্তু এটা সংবিধান বিশেষজ্ঞদের কথা,
কিন্তু সামরিক কর্মকর্তারা যারা ওয়াকারুজ্জামানকে চেনেন, জানেন, দেখেছেন এতদিন ধরে, তাদের বক্তব্য যে একেবারে প্রয়োজন না হলে ওয়াকারুজ্জামান এই ধরনের বিকল্প এড়িয়ে যাবেন, অর্থাৎ তিনি সরাসরি ইউনূস সরকারকে বরখাস্ত করার দিকে যাবেন না। তিনি সেনাবাহিনীর ভেতরে এবং বাইরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। তিনি তার কর্মকর্তা এবং অন্যান্য নির্ভরযোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ না করে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, কারণ তিনি ঐকমত্য চান। একজন কর্মরত সেনা অফিসার একথা বললেন। কিন্তু যদি ইউনূসকে অপসারণের হুমকি আসে তাহলে কি হবে? তখন সেই কর্মকর্তা তিনি বললেন তাহলে তো সবকিছু বদলে যাবে। জেনারেলের অধীনে দায়িত্ব পালন করা একজন প্রাক্তন কর্নেল তিনিও বললেন যে যদি তিনি মনে করেন, মানে ওয়াকারুজ্জামান যদি মনে করেন যে তাকে পদচ্যুত করার জন্য একটি শক্তিশালী ষড়যন্ত্র চলছে, তবে তিনি দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হবেন, তার আগে নয়। সম্প্রতি আফ্রিকা থেকে ফিরে আসার পর সেনাপ্রধান কারো নাম উল্লেখ না করে বা দোষারোপ না করে সতর্ক করে দিয়েছিলেন। একটা কথা তার মধ্যে খুব উল্লেখযোগ্য ছিল। তিনি বলেছিলেন, দয়া করে আমাকে এমন কাজ করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এটা ছাত্র নেতাদের এবং তাদের সমর্থন করছে যারা যে উগ্রপন্থীরা, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন। তিনি যার কথা বলেছিলেন আরো বলেছিলেন, আমাকে খুব বেশি চাপ দেবেন না। এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে তার অবস্থান অনেকটা শক্ত সুসংহত করেছেন। তবে তার একটি বড় উদ্বেগ, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার লক্ষ্যে নতুন কোনো ষড়যন্ত্র হবে কিনা। আন্দোলন হবে না, কিন্তু ষড়যন্ত্র, তার জন্য তিনি যথারত, কারণ সেটা যদি হয় তাহলে একজন নতুন রাষ্ট্রপতি এই যে আমেরিকার হাতে এবং তাদের আমেরিকার যে শক্তি রয়েছে বিএনপি ইত্যাদি, এদের হাতে, বিএনপি, জামাত, এনসিপি, এদের হাতে খেলতে পারেন এবং তারা ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করতে চান। যতক্ষণ বর্তমান রাষ্ট্রপতি থাকবেন ততক্ষণ এটি সহজ হবে না এবং এজন্য বঙ্গভবনে কিন্তু যথারীতি খুব কড়া পাহারার ব্যবস্থা করে দিয়েছেন সেনাপ্রধান। স্বাধীনতা দিবসে দেখুন, রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সম্পর্ক নিয়ে তো অনেক কথাই বলা হয়েছে, কিন্তু তাদের সম্পর্ক কতটা ভালো এবং রাষ্ট্রপতি কতটা সেনাপ্রধানকে বিশ্বাস করেন তার একটা ছোট্ট প্রমাণ দিই। স্বাধীনতা দিবসে ছাত্র নেতাদের লক্ষ্য করে রাষ্ট্রপতি তীব্র আক্রমণ চালিয়েছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্টভাবে বলেছিলেন সেদিন যে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিচ্ছেদ্য, যা স্পষ্টতই ছাত্র নেতাদের এবং তাদের সমর্থক ইসলামপন্থী মৌলবাদীদের আনন্দ দেবে না, দেয়নি। এবং এটাও জানবেন যে রাষ্ট্রপতি সেদিন যে তীব্র আক্রমণ করেছিলেন সেনাবাহিনীর সমর্থন ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব হতো না। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, মনে রাখবেন, দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক চাপ, দেশের মধ্যে তো আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদের যে ঝটিকা মিছিল, তাদের আন্দোলন তো আপনারা দেখছেনই, কিন্তু তার সাথে আছে আন্তর্জাতিক চাপ, ভারতের চাপ এবং এই উপমহাদেশে আমেরিকার বিরোধিতা করার যে লাইন, সেটাও চীনকে বাধ্য করবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে। আর স্বয়ং সেনা প্রধানকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন তিনি কি চান। জেনারেল ওয়াকারুজ্জামান মুক্ত, নিরপেক্ষ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন,
মুক্ত, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কেবল নির্বাচিত সরকারের মাধ্যমেই তার সেই স্থিতিশীলতা আনা সম্ভব, অনির্বাচিত সিদ্ধান্ত গ্রহণকারীদের মাধ্যমে নয়। আওয়ামী লীগের প্রতি অবস্থান সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে সহ সব রাজনৈতিক দলের সমান সুযোগের পক্ষে মত দিয়েছেন। তিনি দলীয় অপরাধীদের বিচারের বিরোধী নন, কিন্তু পুরো দলের ওপর সাধারণ নিষেধাজ্ঞার বিরোধী। আওয়ামী লীগের মধ্যে যারা কোন দুর্নীতি করেছে, যারা অন্যায় করেছে তাদের বিচারক, কিন্তু তিনি সাধারণ নিষেধাজ্ঞার বিরোধী। এই যে রাজনৈতিক লাইনটা, এটা পুরোপুরি ভারতের লাইনও বটে। এমন মনে করা অবাস্তব হবে না যে গত বছর 5 আগস্টে যেভাবে ওয়াকারুজ্জামান ও ভারতের সেনাপ্রধান শেখ হাসিনাকে সেফ এক্সিট মেসেজ দিয়ে ভারতে পাঠিয়েছেন, সেটা পাঠিয়েছিলেন শেখ ওয়াকারুজ্জামান। সেই একইভাবে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনও তিনিই নিশ্চিত করবেন। এটা ছাড়া ওয়াকারুজ্জামানের কাছে কিন্তু কোনো বিকল্প নেই। আলোচনা শেষ করব আরেকটি কথা বলে। গত কয়েক মাসে অনেকেই প্রশ্ন তুলেছেন, ইউনূসের হাত থেকে দেশকে বাঁচাতে কেন সামরিক শাসনের আওতায় দেশকে নিয়ে আসছেন না ওয়াকারুজ্জামান? কেন শুধু ভাষণ দিয়ে চুপ হয়ে যান? এই প্রশ্নের উত্তরে একটি চমৎকার তথ্য দিয়েছেন খ্যাতনামা বাংলাদেশ বিশেষজ্ঞ সাংবাদিক সুবীর ভৌমিক। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি লেখায় তিনি ওয়াকারুজ্জামানের এক ঘনিষ্ঠ সেনাকর্তার বয়ানে জানিয়েছেন, ওয়াকারুজ্জামানের মতে সেনা শাসনের অভিজ্ঞতা আদৌ ভালো নয়। তার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক উচ্চাশা থাকাটা ভালো নয়, থাকা উচিত নয়। এই ব্যাপারে ভারতের সেনা তার আদর্শ, আর এজন্যই সুযোগ থাকলেও ক্ষমতা দখলে নেই তিনি। তবে ক্ষমতা যাতে সঠিক হাতে যায় সেটাও দেখাকে তিনি কর্তব্য মনে করেন। এখনকার মতো এখানেই রাখছি।